এলিটের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা হিউম্যান ফিজিওলজি নতুন আরেকটা চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে মানুষের শ্বাসতন্ত্র সম্পর্কে। আগের ক্লাসে আমরা পরিপাকতন্ত্র সম্পর্কে জেনেছি, আজকে আরও একটা পার্ট শ্বাসতন্ত্র সম্পর্কে জানবো। মানে আমরা কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিই, বাইরের পরিবেশ থেকে অক্সিজেন কিভাবে আমাদের শরীরে প্রবেশ করছে, তারপরে সেই অক্সিজেনকে আমরা আলটিমেট কি কাজে ব্যবহার করছি তা জানবো আজকের এই ক্লাসে। প্রথমে দেখবো চ্যাপ্টারের সামারি, যে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। প্রথমে আমরা পড়বো শ্বাসতন্ত্রের গঠন, অর্থাৎ আমাদের শ্বাসতন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত, তার পজিশনটা কোথায়, এইটা দেখবো। তারপরে দেখবো শ্বাসকৌশল বা মেকানিজম, অর্থাৎ কিভাবে আমরা বাতাস থেকে বা পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি এবং সেটা ইউটিলাইজ করার পর সেটা কিভাবে শরীর থেকে বাইরে কার্বন ডাই অক্সাইড রূপে বেরিয়ে যাচ্ছে দেখব। তারপরে দেখব গ্যাসীয় আদান প্রদান, তারপরে গ্যাস পরিবহন, অর্থাৎ অক্সিজেন কিভাবে রক্তের সাথে মিশে যাচ্ছে এবং সারা শরীরে পরিবাহিত হচ্ছে, আর একদম শেষে দেখব শ্বাসতন্ত্রজনিত রোগ। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, একে অ্যাকচুয়ালি বলে ব্রিদিং। অর্থাৎ পরিবেশ থেকে যে আমরা এই অক্সিজেন গ্রহণ করছি, নিচ্ছি অক্সিজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বাইরে বের করে দিচ্ছি, এটাকেই বলে হচ্ছে আমাদের ব্রিদিং। প্রশ্ন হচ্ছে যে ব্রিদিং এর কেন প্রয়োজন? কেন প্রয়োজন? ব্রিদিং আমরা করি কারণ যাতে আমাদের শরীরে অক্সিজেন প্রবেশ করে। কিন্তু যেহেতু আমরা বায়োলজি স্টুডেন্ট, আমরা একটু বেশি ভালো করে জানবো যে অক্সিজেন তো সবাই বলতে পারবে যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না, কিন্তু আমরা আরেকটু ডিটেলসে জানবো যে অক্সিজেনের কাজটা কি, কেন এই অক্সিজেনটা না নিলে আমরা বেঁচে থাকতে পারবো না। তো ক্লাস 11-এ প্রথম সেমিস্টারে আমরা পড়েছিলাম যে লিভিং কাকে বলি। অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, তার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে সেল থাকবে। যাদের মধ্যে সেল থাকবে তাদেরকে আমরা লিভিং অর্গানিজম বলবো। সে গাছ হোক, কোনো প্রাণী হোক বা কোনো মাইক্রোবস হোক, সেই হচ্ছে লিভিং, যার সেল থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সেল। কিন্তু এই সেল যদি বেঁচে থাকতে চায় তাহলে এই সেলের প্রয়োজন কি? এনার্জি। এনার্জি ছাড়া এই সেলটা কোনো রকম ভাবে বেঁচে থাকতে পারবে না। তাহলে এনার্জি আমি কি করে প্রোভাইড করতে পারি? বাইরে থেকে হয় পেট্রোল দেব অথবা ডিজেল দেব, তাহলেই হয়ে যাবে, এনার্জি পেয়ে যাবো। কারণ আমরা তো জানি যে যানবাহন চালাতে গেলে এনার্জির জন্য পেট্রোল বা ডিজেল আমরা ব্যবহার করি। কিন্তু কোষকে কি ডিজেল বা পেট্রোল দিয়ে যদি আমি তাকে প্রোভাইড করিও, তাহলে কি সে বেঁচে থাকবে? সে কোনো রকম ভাবে এনার্জি পাবে না। তাই সেলের ক্ষেত্রে এনার্জি কোন ফর্মে লাগবে? সেলের ক্ষেত্রে আমাদের এনার্জি এটিপি ফর্মে লাগবে। এটিপি পেলে শক্তিমানের মতো হাওয়াতে উঠতে লাগবে। আর এই এটিপি তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন? এটিপি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন। গ্লুকোজ অক্সিজেনকে কাজে লাগিয়ে আমরা পাবো এটিপি। আর এটিপি পেলে আমাদের শরীরে যাবতীয় যা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এখানে যেমন ডাইজেস্টিভ সিস্টেম দেখানো রয়েছে, চোখ আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কাজে লাগিয়ে আমি বিভিন্ন রকম কাজ করতে পারবো। এই কারণেই আমাদের এটিপিটার প্রয়োজন। আরো ভালো করে বুঝতে গেলে কিভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি, ধরো এটা একটা সেল। এই সেলের মধ্যে যাবতীয় কাজকর্ম করার জন্য আমার এটিপির প্রয়োজন। সেলের মধ্যে গ্লুকোজ রয়েছে। এবার এই গ্লুকোজটাকে আমরা কোথা থেকে পেয়েছি? আগের ক্লাসেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে পরিপাক তন্ত্রের সাহায্যে আমরা জটিল খাদ্যদ্রব্যকে আস্তে আস্তে ভেঙে ছোট খাদ্যদ্রব্যে পরিণত করি এবং তারপরে তার সাথে বিভিন্ন রকম এনজাইমেটিক অ্যাকশন দেখানোর পরে সেটাকে পরিপাক করার পরে আমাদের বিভিন্ন কোষে তা চলে যায়, যেখানে যেখানে প্রয়োজন সেটা চলে যায়। কোন ফর্মে যায়? প্রধানত
গ্লুকোজ ফর্মে আমরা খাবারকে অ্যাকসেপ্ট করে থাকি। তাহলে আমরা গ্লুকোজ কোথা থেকে পেলাম? খাবারের মাধ্যমে গ্লুকোজ পেয়ে গেছি। এরপরে গ্লুকোজকে সম্পূর্ণরূপে দহন করতে বা বার্ন করতে, অথবা একে আমরা বলি অক্সিডেশন, এই অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ কি হয়, ভেঙে এটিপি তৈরি করবে আর তার সাথে কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করবে, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এক্ষেত্রে কি ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে আমাদের জানতে হবে যে অক্সিজেনটা আমরা কোথা থেকে পাচ্ছি। অক্সিজেন আমরা পাচ্ছি পরিবেশ থেকে। পরিবেশ থেকে অক্সিজেন পেয়ে গেছি, এরপরে এই সমস্ত কিছু কোষের মধ্যে ঢুকে গিয়ে আলটিমেট এটিপি প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এই যে কোষের মধ্যে দেখলাম গ্লুকোজ আস্তে আস্তে ভেঙে গিয়ে এটিপি কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, একে আমরা বলি সেলুলার রেসপিরেশন। এই পোর্শনটা আমরা অন্য চ্যাপ্টারে পড়বো। এখানে শুধু একটু ব্রিফ আইডিয়া তোমাদের দিয়ে রাখলাম যে সেলুলার রেসপিরেশন বলতে কি বুঝি, যেখানে গ্লুকোজ ভেঙে গিয়ে কোষের মধ্যে এটিপি কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটার জন্য আলাদা আরেকটা চ্যাপ্টার রয়েছে। এবার সেলুলার রেসপিরেশন হচ্ছে দুই প্রকারের হয়। যদি গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে যায় তাহলে তাকে বলে এরোবিক রেসপিরেশন, আর যদি অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে যায় তাহলে তাকে বলে অ্যানারোবিক রেসপিরেশন। বাংলায় এরোবিকের বাংলা হচ্ছে সবাত শ্বসন, আর অ্যানারোবিক মানে হচ্ছে অবাত শ্বসন। যেহেতু আমরা এই অক্সিজেনকে কাজে লাগিয়ে আমাদের শ্বাসকার্য চালাই, তারপরে তার সেলুলার রেসপিরেশনেও অক্সিজেন ভূমিকা গ্রহণ করে, সেই জন্য আমাদের শ্বসন হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়ায় হয়ে থাকে। আরো একটা জিনিস বলবো এখানে, যে আমি বলেছিলাম যে বিপাক ক্রিয়া। বিপাক ক্রিয়া কাকে বলে? যে আমাদের একটা কোষের মধ্যে যাবতীয় যা সমস্ত রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তাদেরকে একত্রে আমি বলবো বিপাক ক্রিয়া। বিপাক ক্রিয়া হচ্ছে দুই রকমের, এক হচ্ছে উপচিতি বিপাক ক্রিয়া, আর একটা হচ্ছে অপচিতি বিপাক ক্রিয়া বা ক্যাটাবলিক রিয়াকশন আর অ্যানাবলিক রিয়াকশন। ক্যাটাবলিক রিয়াকশন কোনটাকে আমরা বলি? যেখানে এখানে দেখো গ্লুকোজটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। যেহেতু কোনো জিনিসকে আমরা ভেঙে দিচ্ছি, তার ফলে কি হয়, শরীর থেকে যদি শরীরের মধ্যে যদি এমন কোনো রিয়াকশন হয় যেখানে দেখছি যে কোনো কিছু ভেঙে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের অপচিতি বিপাকের উদাহরণ, অথবা ইংরেজিতে বলে ক্যাটাবলিক রিয়াকশন। আর এর উল্টো, যেখানে শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ সরল খাদ্যগুলোকে আমি যুক্ত করি বা সরল জিনিসকে যুক্ত করে আমি বড় কিছু জিনিস তৈরি করছি, যার ফলে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, তাকে আমি বলি অ্যানাবলিক রিয়াকশন। এবার মনে কি করে রাখবো? অ্যানাবলিক রিয়াকশন অথবা রেসপিরেশনও বলতে পারি। যে ক্যাটাবলিকও আছে অ্যানাবলিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় মনে করতে গিয়ে তখন ভেজা ফ্রাই হয়ে যাবে পুরো। আমি কি করে মনে রাখি যে ক্যাটাবলিক, ক্যাট থেকে কাট, মানে কোনো জিনিসকে কাটলে তো সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তো এইভাবে তোমরাও মনে রাখতে পারো যে ক্যাটাবলিক মানে কাট করা। তো এখানে জিনিসপত্র সব ভেঙে যাবে। এবার ভেঙে গেলে কি হবে? শুষ্ক ওজনটা হ্রাস পাবে। পরীক্ষায় কেউ কখনো জানতে চাইবে না যে তুমি কি করে মনে রাখছো, তুমি যে কোনো রকম ভাবে যে কোনো রকম যা ইচ্ছে নিউমোনিক্স মনে রেখে সেটাকে মনে রাখতে পারো। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে এটিপি আমরা কিভাবে আলটিমেট পাচ্ছি। এবার এই পৌষ্টিক তন্ত্র, সংবহন তন্ত্র এবং শ্বাসতন্ত্রের প্রথমে সম্পর্ক দেখব, তারপরে দেখব যে শ্বাসতন্ত্র আমাদের কিভাবে কাজ করতে সাহায্য করে। এই হচ্ছে আমাদের শ্বাসতন্ত্র, পুরো নাকের এইখান থেকে শুরু করে গিয়ে এই হচ্ছে আমাদের লাংস, দুটো লাংস দেখতেই পাচ্ছ ছবিতে। আর এখানে রয়েছে আমাদের সংবহন তন্ত্রের মেইন যে অর্গান, সেটা হচ্ছে হার্ট। আর এই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। আগের ক্লাসে আমরা ডাইজেস্টিভ সিস্টেম ডিটেলসে পড়েছি, তো সেখান থেকে তোমরা স্ট্রাকচার, কাজ সবকিছু জেনে নিতে পারো। তো যেহেতু আমি আগেও বললাম যে কোষের মধ্যে আলটিমেট আমাকে গ্লুকোজকে বার্ন করে কার্বন ডাই অক্সাইড তৈরি ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাবে, আর তার সাথে যে মেইন প্রোডাক্ট তৈরি হবে সেটা হচ্ছে এটিপি। তাহলে গ্লুকোজ কোথা থেকে পাবো? আমরা গ্লুকোজ পাবো ডাইজেস্টিভ সিস্টেমের সাহায্যে। আর সাথে কি লাগবে? অক্সিজেন লাগবে। এবার অক্সিজেন পরিবেশ থেকে এই নাকের মাধ্যমে গিয়ে আলটিমেট লাংসে চলে আসবে, কিন্তু এই লাংস থেকে পুরো শরীরে সে কি করে পৌঁছাবে? এর কাছে তো কোনো রকম ভেহিকেল নেই, কোনো বাস, ট্রেন, ট্রাম কিছু তো নেই যে চলে যাবে। তাহলে এর জন্য কি লাগবে? এই লাংসের ওপরে থাকে বিভিন্ন
রক্তবাহক বা রক্তজালিকা, যাকে বলে ক্যাপিলারি। এই ক্যাপিলারির মধ্যে অক্সিজেন যখন লাংসের মধ্যে থাকবে, এরপরে চলে যাবে এই ক্যাপিলারিতে। ক্যাপিলারিকে সরু এরকম টিউব লাইনের মতো, যার মধ্যে দিয়ে অক্সিজেন প্রবাহিত হয়। এরপরে এই অক্সিজেন বাহিত রক্ত কি করবে, আমার এই হার্টে চলে আসবে। কোথায় আসবে? প্রথমে এই চেম্বারে আসবে, এই চেম্বার থেকে নিচের চেম্বারে চলে যাবে। নিচের চেম্বার কি করবে, পুরো শরীরে এই অক্সিজেন যুক্ত রক্ত পাঠিয়ে দেবে। তাহলে আরেকটু এটাকে ভালো করে বোঝা যাক। আমরা এবার দেখব যে লাংস থেকে কিভাবে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে এসে পৌঁছাচ্ছে এবং হৃৎপিণ্ড থেকে তা সারা শরীরে বা যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে কিভাবে পৌঁছে যাচ্ছে। আমরা জানি যে হৃৎপিণ্ড 4টে চেম্বার আছে, ওপরের দুটোকে বলা হয় অলিন্দ আর নিচের দুটোকে বলা হয় নিলয়। এবার 4টে চেম্বারের মধ্যে কোন দিকটাকে আমি ডান দিক বলবো আর কোন দিকটাতে আমি বাম দিক বলবো। আমি যখন এইভাবে লিখছি, তো আমার সামনে যেহেতু একটা বোর্ড রয়েছে, তোমাদের ক্ষেত্রে পেপার থাকবে, তখন এই দিকটা হবে আমার বাম দিক আর এই দিকটা হবে আমার ডান দিক। অর্থাৎ আমি যখন তোমাদের সামনে এইভাবে দাঁড়াচ্ছি, তোমরা আমাকে দেখছো, তো আমার বাম দিকটা বাম দিক, এই দিকটা ডান দিক। কিন্তু যখন ঘুরে যাচ্ছি তখন জিনিসটাকে পুরো কান ধরে ঘুরিয়ে দেবে। এই দিকটা হবে বাম দিক, এই দিকটা হবে ডান দিক। ওপরের দুটো অলিন্দ, নিচের দুটো হচ্ছে নিলয়। এবার লাংসের মধ্যে যেহেতু অক্সিজেন পূর্ণ রক্ত রয়েছে, এই অক্সিজেন পূর্ণ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড প্রথমে আসবে আমার এই অলিন্দে, অর্থাৎ বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে যাবে বাম নিলয়ে। এবার এই রক্ত হার্ট পাম্প করে সারা দেহে পৌঁছে দেবে। ধরো আমার স্টোমাকের মধ্যে এখন রক্তের এই অক্সিজেনের প্রয়োজন, তো রক্ত প্রথমে কোথায় আসবে? স্টোমাকে চলে আসবে, স্টোমাকে অক্সিজেন দিয়ে দেবে। এবার স্টোমাকের মধ্যে অক্সিজেন কি করবে, কাজ হয়ে যাওয়ার পর এখানে তৈরি হবে আমার কার্বন ডাই অক্সাইড, ওয়েস্ট গ্যাস। এবার এই ওয়েস্ট গ্যাসকে আমি যেহেতু বডির মধ্যে কোথাও স্টোর করে রাখতে পারি না, তাই একে বের করে দিতে হবে। ঠিক একই রকম ভাবে এই পথ দিয়ে দিয়ে প্রথমে আসবে সে ডান অলিন্দে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তারপরে যাবে ডান নিলয়। এরপর ডান নিলয় থেকে এটা পথ আছে যেটা আবার চলে যাবে আমার লাংসে। লাংসে এবার CO2 যুক্ত রক্ত চলে এসেছে, এই CO2 আবার নাক দিয়ে এনভায়রনমেন্টে পৌঁছে যাবে। তাহলে এই হচ্ছে আমার পুরো ডাইজেস্টিভ সিস্টেম, এই হচ্ছে আমার পৌষ্টিকতন্ত্র, সংবহনতন্ত্র এবং শ্বাসতন্ত্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এরপরে দেখব মানুষের শরীরের গঠন। কেন গঠন দেখবো? এই যে আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি লাংস বলছি, এটা ওটা বলছি, তাহলে এই লাংসটা ম্যাডাম কোথায় থাকে, অ্যাকচুয়াল পজিশনটা কি? এটা হচ্ছে আমাদের মানুষ, পুতুল মানুষ। এর এই মাঝখানটা হচ্ছে পুরো ফাঁকা ঢোলের মতো, ঠিক আছে? এবার এই যে ফাঁকা অংশটা আমরা দেখতে পাচ্ছি, একে বলে আমাদের সিলোম। আর বাইরে এখানে যে অংশটা আছে সেটাকে বলে আমার দেহ প্রাচীর বা বডি ওয়াল। এই সিলোমের মধ্যে থাকে সিলোমিক ফ্লুইড। এই যে ফাঁকা স্থান যাকে আমরা নাম দিলাম সিলোম, এটা আবার দুটো চেম্বারে বা দুটো অংশে বিভক্ত থাকে। কিভাবে থাকে? ঠিক এই বুকের এইখানে বা বুক যেখানে শেষ হচ্ছে আর পেট যেখানে শুরু হচ্ছে, সেইখানে একটা ডোম শেপড মাসল থাকে। এই মাসলটার নাম কি? এই মাসলটার নাম হচ্ছে ডায়াফ্রাম। এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের শ্বাসকার্য চালানোর ক্ষেত্রে প্রধান যে মাসলটা দায়ী সেটা হচ্ছে এই ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি করছে?
দুটো চেম্বারে ভাগ করে দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর চেম্বার আর এটা হচ্ছে 2 নম্বর চেম্বার। তো প্রথমে যে উপরের চেম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলে থোরাসিক চেম্বার, আর নিচে যে 2 নম্বর চেম্বারটা রয়েছে সেটাকে বলে অ্যাবডোমিনাল চেম্বার, আর মিডিলে পেয়েছি ডায়াফ্রাম। যা সমস্ত অর্গান আমরা পড়ি, হৃৎপিণ্ড হোক বা ফুসফুস হোক বা পৌষ্টিকতন্ত্রের যাবতীয় যা কিছু এই সিলোমের মধ্যেই কিন্তু থাকে, সমস্ত অর্গান সিলোমের মধ্যেই থাকে। তাই এই সমস্ত অর্গানকে বলা হয় ভিসেরাল অর্গান। নাম দেখে কেউ ঘাবড়াবে না যে ভিসেরাল অর্গানটা কি। সিলোমের মধ্যে যে সমস্ত অর্গান রয়েছে তাদেরকে আমরা ভিসেরাল অর্গান বলবো। আর এই সিলোমকে ঘিরে পাতলা একটা লেয়ার থাকে বা পর্দা থাকে যাকে বলে পেরিটোনিয়াম। নিচের যে অংশটা রয়েছে অ্যাবডোমিনাল ক্যাভিটির, এইখানে অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচের পোর্শনে এখানে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের সমস্ত অর্গানগুলো থাকে। তাই এটাকে আবার আলাদা করে আরেকটা নাম দিয়েছে, সেটা হচ্ছে পেলভিক। তাহলে এই হচ্ছে বেসিক একটা মানুষের শরীরের গঠন। তাহলে এই লাংস বা আমাদের শ্বাসতন্ত্রে যা কিছু রয়েছে তা কোথায় রয়েছে? সবকিছু রয়েছে আমাদের এই উপরের চেম্বারে। মানে এইটা যদি সিলোম হয় আর এইটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, আর এইখানে রয়েছে আমাদের এই দুটো লাংস। এবার লাংস কোথায় থাকে? আমাদের বুকের মধ্যে বুকের পাঁজর থাকে যাকে ইংরেজিতে বলে রিবস। এই রিবসের একটা কেজ বা খাঁচার মতো জিনিস তৈরি করা থাকে, এই খাঁচার মধ্যে আমাদের লাংসটা থাকে। তাহলে খাঁচার মধ্যে আমাদের লাংস থাকছে। এবার এই এগুলো হচ্ছে রিবস। রিবসের সামনে একটা চ্যাপ্টা মতো হাড় থাকে যাকে বলে স্টারনাম। আর অর্থাৎ এখানে যদি আমার রিবস থাকে তাহলে এই সামনে হচ্ছে স্টারনাম আছে, আর পিছন দিকে ঘুরে গেলে আমার এই পিঠ বরাবর রয়েছে মেরুদণ্ড। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের লাংস সম্পূর্ণভাবে প্রোটেক্টেড রয়েছে। প্রথমত তো রিবস আছে, মানে বুকের সমস্ত রকম অস্থিগুলো আছে, সামনের দিকে আছে স্টারনাম আর পিছনের দিকে আছে মেরুদণ্ড। এবার আমরা দেখব, প্রথমত আমরা জেনে নিলাম যে লাংস কোথায় থাকে। এইটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। এবার দেখব মানুষের শ্বাসতন্ত্রের গঠন সম্পর্কে। জেনেই ফেলেছি আগে যে থোরাসিক ক্যাভিটির মধ্যে আমাদের লাংস দুটো থাকে বা শ্বাসতন্ত্রের যাবতীয় যা কিছু থাকে। আর থোরাসিক ক্যাভিটি অ্যাবডোমিনাল ক্যাভিটিকে কে আলাদা করছে? এই যে ডোম শেপড মাসেলটা আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ডায়াফ্রাম, আর বাংলায় বলে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার সাহায্যে দুটো ক্যাভিটি আলাদা হয়ে থাকে। আমাদের শ্বাসতন্ত্র কোথা থেকে শুরু হচ্ছে? আমরা শ্বাস কোথা দিয়ে নিই? আমরা শ্বাস তো নাকের সাহায্যে নিই। তাহলে আমাদের শ্বাসতন্ত্র শুরুই হচ্ছে নাক দিয়ে। মেন হচ্ছে নাক, নাকের পরে হচ্ছে একটা লম্বা টিউব আছে যাকে বলা হয় ট্রাকিয়া বা উইন্ড পাইপ, তারপরে হচ্ছে লাংস। এর মাঝখানেও ছোট ছোট কতগুলো পার্ট রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমেই পড়ে নিই, পয়েন্টগুলো আগে জেনে নিই, তারপরে আবার ছবির সাহায্যে দেখবো যে কোনটাকে আমরা কি বলছি। প্রথমে হচ্ছে বহির্নাসারন্ধ্র, নাসাপথ, নাসা গহ্বর, ভয়েস বক্স বা ল্যারিংস, গ্লটিস এপিগ্লটিস, ট্রাকিয়া, ব্রঙ্কাস ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট অ্যালভিওলাই, তারপরে হচ্ছে আমাদের ফুসফুস। এই হচ্ছে আমাদের নাক, তারপরে হচ্ছে আমাদের নাসাপথ, এইখানে নাসা গহ্বর, নাসা গহ্বরের পর এই লম্বা টিউবটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে শুরু হয়ে যায় ব্রঙ্কাস। তাহলে ছবিটা একটু আঁকার চেষ্টা করি, তাহলে ভালো করে আমরা বুঝতে পারবো। চলো তাহলে দেখি আমরা এখানে যে মানুষের শ্বাসতন্ত্রটা কিরকম দেখতে হয়। আমি জানি এটা মানুষ আঁকা হয়নি, কিরকম একটা যেন লাগছে বাজে মতো, চোখও দিয়ে দিলাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের নাক। নাকের সামনে যে দুটো ফুটো থাকে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল নেয়ার্স বা বহির্নাসারন্ধ্র। এই নাকের পরে কি থাকে? একটা প্যাসেজ থাকে বা পথ থাকে। তারপরে থাকে একটা চেম্বার বা গহ্বর যাকে বলে ন্যাজাল
চেম্বার। ন্যাজাল চেম্বারের পরে এইখানে থাকে হচ্ছে আমাদের ফ্যারিংস বা গলবিল। আমরা আগেও পড়েছি পৌষ্টিকতন্ত্রের মধ্যে গলবিল কি। ন্যাজাল চেম্বার বা এই আমাদের যে নাকের যে পথটা রয়েছে তার নিচেই রয়েছে আমার মুখ, তাহলে একটা হচ্ছে আমার বাক্কাল ক্যাভিটি। এই বাক্কাল ক্যাভিটি আর নেজাল চেম্বারটা কমন যে প্যাসেজে ওপেন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ফ্যারিংস। তাহলে ফ্যারিংসকে আমরা আবার একটা জিনিসে বলতে পারি যে কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার। এরপরে এই ফ্যারিংসটা নিচের দিকে বিস্তৃত হয়ে দুটো টিউবে বা দুটো পথে ভেঙে যায়। পেছনের দিকে যে টিউবটা চলে গেল সেটা ছিল আমার পৌষ্টিকতন্ত্রের পার্ট, যাকে আমরা বলেছিলাম গ্রাস নালী বা ইসোফেগাস। আর সামনের দিকে যে পাইপটা বিস্তৃত হচ্ছে সেইটা হচ্ছে আমাদের উইন্ড পাইপ বা ইংরেজিতে ট্রাকিয়া। তাহলে এই পোর্শনটা আমি আরেকটা ছবির সাহায্যে দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার উইন্ড পাইপ বা ট্রাকিয়া, আর পেছনে কি ছিল? পিছনে ছিল আমাদের গ্রাস নালী। উইন্ড পাইপের যে মুখটা রয়েছে এটাকে বলা হয় গ্লটিস। গ্লটিসের ওপরে একটা ঢাকনা থাকে, এটা এখন খোলা অবস্থায় রয়েছে। মানে এই অংশটা যদি আমার গ্লটিস হয় তাহলে এর ওপরের অংশটা হচ্ছে এপিগ্লটিস, এর নাম হচ্ছে এপিগ্লটিস। এটা হচ্ছে ঢাকনার মতো, যখন দরকার থাকবে না এরকম ভাবে বন্ধ হয়ে যাবে। আমাদের কি হয় যে অনেক সময় খাবার খাওয়ার সময় খাবার খাদ্যনালীতে যাওয়ার পরিবর্তে শ্বাসনালীতে পৌঁছে যায়, তখন আমরা বিষম খাই। বিষম খেলে কি হয় যে পিঠে আমরা চাবর মারি অথবা জল খেলে সেটা ঠিক হয়ে যায়। তো অনেক সময় খাবার খেতে খেতে এই গ্রাসনালীতে না গিয়ে উইন্ড পাইপে চলে যায়, তখন আমরা বিষম খাই। কেন খাই? যে এপিগ্লটিস ঠিক মতো এই গ্লটিসটাকে চাপা দিয়ে ঢাকতে পারে না, সেই কারণেই আমরা বিষম খাই। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়া কিছুটা দূর বিস্তৃত হওয়ার পরে ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে ব্রঙ্কাস। এবার ব্রঙ্কাসের পরে আমরা অনেকগুলো ভাগ পড়ব। প্রথমে তৈরি হয় প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস আবার শাখা প্রশাখাতে ভাগ হয়ে যায়। এইটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস আবার শাখা প্রশাখাতে বিভক্ত হয়ে যায়। ঠিক যেমন গাছের শাখা প্রশাখা বেরোয়, এখানেও একই রকমের জিনিস হচ্ছে। একে বলে টার্সিয়ারি ব্রঙ্কাস। এরপরে আবার ছোট ছোট শাখাতে বিভক্ত হয়ে যায়, একে বলে ইনিশিয়াল ব্রঙ্কিওল। আগেরগুলো পেয়েছি ব্রঙ্কাস, এটা হচ্ছে ব্রঙ্কিওল। ইনিশিয়াল ব্রঙ্কিওল আবার ভাগ হয়ে যায়, একে বলে টার্মিনাল ব্রঙ্কিওল। তাহলে কি কি পেলাম? ট্রাকিয়া, ট্রাকিয়া ভেঙে গিয়ে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস থেকে আবার ভেঙে সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস, ইনিশিয়াল ব্রঙ্কাস, তারপরে টার্মিনাল ব্রঙ্কিওল। এরপর এই ব্রঙ্কিওল গুলোর ছোট্ট একটা পথ থাকে, একে বলে ছোট্ট একটা নালী পথের মতো মনে হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। আর শেষে থাকে এরকম আঙুরের থোকার মতো স্ট্রাকচার, একে বলে অ্যালভিওলাই। তাহলে আমরা শ্বাসতন্ত্রের কি কি পার্ট পেলাম? প্রথমে পেয়েছি বহির্নাসারন্ধ্র, তারপরে পেয়েছি নেজাল প্যাসেজ পেয়েছি একটা বা নাসা পথ, তারপরে নাসা গহ্বর। নাসা গহ্বরের পরে আমরা পেয়েছিলাম কি? ফ্যারিংস। ফ্যারিংস ছিল ফুড এবং আমাদের বায়ু চলাচলের একটা কমন পথ। ফ্যারিংসের সামনে কি থাকে? ফ্যারিংসের সামনে এখানে থাকে একটা বক্সের মতো অংশ, তাকে বলে ল্যারিংস। এই ল্যারিংসের আরেকটা নাম হচ্ছে ভয়েস বক্স। এই যে আমরা কথা বলছি, কথা বলতে পারছি কারণ এই ভয়েস বক্সটা আছে বলে। এই ভয়েস বক্সের ওপরে কিছু কর্ড থাকে, ঠিক যেমন গিটারের উপর তার থাকে। এবার তারে যদি আমি তারটাকে টেনে ছেড়ে দিই তাহলে গিটারে সুর তৈরি হয়।
তেমনি আমাদের ভয়েস বক্সের উপরে এরকম কিছু তারের মতো জিনিস থাকে যাকে বলে ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড থাকার কারণেই আমরা যখন শ্বাসটাকে বাইরে বের করে দিচ্ছি সেই সময় কিন্তু এই তারগুলো ঠিক যেমন কম্পন হয়, কম্পন করার ফলেই তো আওয়াজ বেরিয়ে আসে, ঠিক একই রকম ভাবে ভোকাল কর্ড গুলোরও কম্পন হয়। কম্পন হওয়ার ফলে আমরা কথা বলতে পারি। আমরা কিন্তু শ্বাস নেওয়ার সময় কথা বলতে পারি না, যখন আমরা শ্বাসটাকে বাইরে বের করে দিচ্ছি মানে কার্বন ডাই অক্সাইডটা যখন বের করছি তখনই কথা বলতে পারি। তাহলে কি কি পেলাম? তারপরে ল্যারিংসের পরে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস, ইনিশিয়াল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলার ডাক্ট আর অ্যালভিওলি। তাহলে চলো আরেকবার এখান থেকে দেখে নিই যে বহির্নাসারন্ধ্র, নাসাপথ, নাসাগহ্বর, ল্যারিংস, গ্লটিস, এপিগ্লটিস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, ডাক্ট, অ্যালভিওলাই এবং ফুসফুস। ফুসফুস আমরা কোনটাকে বলছি? এই যে ট্রাকিয়া ভেঙে গিয়ে প্রাইমারি ব্রঙ্কাস তৈরি করছে, এই প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু করে একদম অ্যালভিওলাই পর্যন্ত যে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এই সবটাকে মিলিয়ে আমরা বলছি ফুসফুস। একটা হচ্ছে আমাদের লেফটে রয়েছে, আরেকটা রয়েছে আমাদের ডান দিকে। এবার আমি বলেছিলাম যে ট্রাকিয়া প্রথমে ভেঙে গিয়ে কি তৈরি করে? ট্রাকিয়া ভেঙে গিয়ে তৈরি করে ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। এখানে আমরা দেখব যে ব্রঙ্কাসটা অ্যাকচুয়ালি কোন পজিশনে গিয়ে ভাঙছে। ব্রঙ্কাস আমাদের T5 লেভেলে স্টার্ট হয়, অর্থাৎ ট্রাকিয়া এখানে ভেঙে গিয়ে কি তৈরি করে? প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে এখন জানতে হবে যে এই T5 লেভেলটা কোনটাকে আমরা বলছি। এটা হচ্ছে আমাদের পিঠের দিকটা, ঠিক আছে? আমার এই পিঠের দিকটা রয়েছে আর এই সামনের দিকে রয়েছে আমার ফুসফুস বা আমার শ্বাসতন্ত্রের যাবতীয় যা কিছু রয়েছে। তাহলে T5 বলতে আমরা কি বুঝি? আমরা যদি মাথার এখানে হাত দিই একদম মেরুদণ্ড পর্যন্ত শেষ অবধি যদি যাই তাহলে দেখবো ছোট্ট ছোট্ট হাড় একসাথে যুক্ত হয়ে আমার পুরো মেরুদণ্ডটাকে তৈরি করছে। এই হাড়গুলোকে তার পজিশন অনুযায়ী নাম দেওয়া হয়েছে। একদম ওপরে যে ছোট্ট ছোট হাড়ের খণ্ডগুলো রয়েছে, যেমন এটা 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 7টা যেটা প্রথমে রয়েছে তাকে আমাদের বলা হয় সার্ভিক্যাল ভার্টিব্রা। তারপরে রয়েছে আমার 12টা, এখানে রয়েছে 12টা থোরাসিক ভার্টিব্রা। তারপরে রয়েছে লাম্বার 5টা, একদম শেষে সাক্রাম, আর নিচের যে হাড়টা রয়েছে সেটা হচ্ছে কক্সিস। তাহলে T5 কোনটা? T5 হলো, এখান থেকে যদি আমরা পরপর গুনি 1, 2, 3, 4, 5, ঠিক এই পজিশনে এসে আমার ট্র্যাকিয়া ভেঙে গিয়ে প্রাইমারি ব্রঙ্কাস তৈরি করে। তাহলে এই T5 পজিশনটা তোমাদের মনে রাখতে হবে, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আর যারা নিট দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখে নিয়েছি আমাদের এই শ্বাসতন্ত্রের গঠন কি বা শ্বাসতন্ত্রে কি কি রয়েছে। আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে বায়ু কোন পথে পরিবেশ থেকে আমাদের ফুসফুসে পৌঁছায় তাহলে কি হবে? তাহলে কিন্তু এই পথটা পরপর অ্যারো দিয়ে এইভাবে লিখতে হবে। একই রকম ভাবে যদি জিজ্ঞেস করে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে কিভাবে পরিবেশে আমরা বের করে ফেলি, তাহলে তখন কি করতে হবে? এই উল্টো পথটা লিখতে হবে। মানে অ্যালভিওলাই, অ্যালভিওলার ডাক্ট, ব্রঙ্কিওল থেকে এইভাবে বহির্নাসারন্ধ্র হয়ে আমাদের পরিবেশে বেরিয়ে যায়। নেক্সট দেখবো আমরা ফুসফুসের গঠন। এমনিতে তো আমরা পড়ে নিয়েছি, তবুও ফুসফুসের বেসিক কয়েকটা জিনিস আমরা এখানে জানবো। চলো, এই যেটা, এটা কি? এটা হচ্ছে আমাদের উইন্ড পাইপ বা ট্রাকিয়া, আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের ব্রঙ্কাস। এই ট্রাকিয়া বা ব্রঙ্কাসের মধ্যে এটা যদি পাইপটা হয় তাহলে এইরকম শেপ, মানে পুরোটা গোল নয়, এরকম সি শেপ যার পিছন দিকটা ফাঁকা, কিছু রিং স্ট্রাকচার পুরো ট্রাকিয়া, ব্রঙ্কাস এই সমস্ত জিনিসকে ঘিরে থাকে। একেবারে ইনিশিয়াল ব্রঙ্কাস পর্যন্ত এই সি শেপড কিছু স্ট্রাকচার দেখা যায়, টার্মিনাল ব্রঙ্কাসে থাকে না। এগুলোকে বলা হয় ইনকমপ্লিট কার্টিলেজ। কার্টিলেজটাকে
যেমন আমরা হাড় পড়েছি ঠিক তেমনি হাড়ের মতো শক্ত নয় কিন্তু একটু নমনীয় একটা যোগকলার উদাহরণ, সেটা হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। তরুণাস্থি কোথায় থাকে? নাকে থাকে, কানে থাকে, স্টারনাম বা যেটা আমাদের বুকের সামনে যে চ্যাপ্টা হাড়ের কথা বললাম স্টারনাম, সেখানেও কিন্তু এই তরুণাস্থি থাকে বা কার্টিলেজ যাকে ইংরেজিতে বলে। কার্টিলেজ হচ্ছে এক ধরনের যোগকলা বা কানেকটিভ টিস্যু। আমরা জানি যে আমাদের শরীরে 4 ধরনের কলা থাকে। কলা কি? কোষ পরপর যুক্ত হয়ে গিয়ে তৈরি করে আমাদের কলা বা টিস্যু। 4 রকমের কলার মধ্যে এক ধরনের কলা হচ্ছে যোগ কলা। যোগ কলার উদাহরণ কি কি হতে পারে? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোগ কলা, হাড় রয়েছে, আমার তরুণাস্থি বা কার্টিলেজ রয়েছে, আর রয়েছে লসিকা। এগুলো হচ্ছে আমাদের যোগ কলার উদাহরণ। ঠিক তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই কার্টিলেজ। তাহলে যে সি সেট বা ইনকমপ্লিট যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ইনকমপ্লিট কার্টিলেজ। এই কার্টিলেজ একদম আমাদের ইনিশিয়াল ব্রঙ্কিউল পর্যন্ত বিস্তৃত থাকে। এবার দেখে নেব ফুসফুসের কিছু গঠন। এবার ফুসফুস কোথায় থাকে? প্রথমেই বলেছিলাম যে থোরাসিক চেম্বারের মধ্যে থাকে। এই ফুসফুসের একটা পাতলা লেয়ার থাকে, একটা থাকে না, আসলে দুটো লেয়ার থাকে। ধরো এটা হচ্ছে আমাদের থোরাসিক চেম্বার। এই থোরাসিক চেম্বারের মধ্যে ফুসফুস রয়েছে, আর এখানে তো আমাদের ডায়াফ্রাম রয়েছে। ফুসফুসকে ঘিরে যে মেমব্রেনটা থাকে বা যে লেয়ারটা থাকে তাকে বলে ভিসেরাল প্লুরা। আর ভিসেরাল প্লুরার বাইরে আরো একটা লেয়ার থাকে যেটা থোরাসিক চেম্বারের সাথে আটকে থাকে, এটাকে বলে প্যারাইটাল প্লুরা। এই দুটোকে মিলিয়ে বলা হয় প্লুরা। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে ফুসফুসের আবরণীর নাম কি, তাহলে আমরা এক কথায় বলবো প্লুরা। সেক্ষেত্রে প্যারাইটাল বা ভিসেরালকে আলাদা করে বলার দরকার নেই, কিন্তু যখন স্ট্রাকচার আঁকবো তখন অবশ্যই যেন দুটোকে আলাদা আলাদা ভাবে মেনশন করা থাকে। যেটা অর্গানের সাথে লেগে থাকছে সেটা হচ্ছে ভিসেরাল, আর যেটা আমাদের চেম্বারের সাথে লেগে রয়েছে সেটাকে আমরা বলছি প্যারাইটাল। এই প্যারাইটাল প্লুরা আর ভিসেরাল প্লুরার মাঝখানে থাকে ফ্লুইড, এটাকে বলা হয় প্লুরাল ফ্লুইড। লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে এরকম কিছু দাগ আমরা দেখতে পাই। যেটা আমার ডান দিকের লাংস রয়েছে সেখানে দুটো এরকম সূক্ষ্ম দাগের মতো আছে বা খাঁজের মতো আছে। এই খাঁজগুলোকে বলা হয় ফিশার। ডান দিকের লাংসে এরকম দুটো আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনি বাম দিকের লাংসে থাকে এরকম একটা ফিশার। দুটো ফিশার ডান দিকের লাংসকে টোটাল 3টে খণ্ডে বিভক্ত করেছে, আর আমাদের বাম দিকের লাংস দুটো খণ্ডে বিভক্ত। এরই মাঝখানে এইখানে আমাদের হৃৎপিণ্ডটা থাকে। যদি অ্যাকচুয়ালি আমরা লাংসের গঠন দেখি, মানে আমি এখানে বাম দিকের লাংসটা দেখাচ্ছি, ঠিক এই জায়গাটাতে একটা নচের মতো থাকে। ঠিক যেমন ফোনের মধ্যে আমরা দেখি যে ওপরে যখন ক্যামেরা থাকে, কিছু কিছু ফোনে দেখা যায় যে ওপরে একটা ড্রপ মতো স্ট্রাকচার থাকে যেটাকে নচ বলে। একই রকম ভাবে লাংসের এখানেও একটা নচের মতো অংশ থাকে, আর এইখানে আমাদের হৃৎপিণ্ডটা থাকে। যেহেতু হৃৎপিণ্ডটাকে একটা জায়গা দিতে হয়েছে তাই এই নচটা তৈরি হয়। এই নচটাকে বলে কার্ডিয়াক নচ। এবার হার্ট যে পজিশনে রয়েছে, অর্থাৎ এর সামনে কি রয়েছে, আমার যদি এখানে হার্ট থাকে তাহলে সামনের দিকে রয়েছে আমার স্টারনাম, আর পিছনের দিকে আমার মেরুদণ্ড রয়েছে, আর দুপাশে লাংস রয়েছে, আর এর ওপর দিয়ে রয়েছে আমার রিবস। আশা করছি যে তোমরা 3D ইমেজটাকে বুঝতে পারছো যে কিভাবে লাংসকে ঘিরে বিভিন্ন হাড়গুলো রয়েছে। তাহলে হার্ট যে পজিশনে রয়েছে সেই পজিশনের একটা নাম আছে, সেই পজিশনটাকে বলা হয় মিডিয়াস্টিনাম পজিশন বা হার্টের লোকেশন। তাহলে এই হচ্ছে আমাদের ফুসফুসের গঠন। এরপরে আমরা দেখব এই যে আমরা ফুসফুসের গঠন পড়লাম বা অক্সিজেন কোন পথ দিয়ে আমাদের শরীরে পৌঁছে যাচ্ছে, তারপরে অক্সিজেন পুরো শরীরে ব্লাডের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
পুরো এই শ্বাসতন্ত্র যা কিছু পড়েছি তাকে আমরা দুটো পার্টে ভাগ করি। এক হচ্ছে আমাদের কন্ডাক্টিং পার্ট, দ্বিতীয় হচ্ছে আমাদের রেসপিরেটরি পার্ট। কন্ডাক্টিং পার্ট নাম শুনেই বোঝা যাচ্ছে যে কিছু কন্ডাক্ট করে অথবা পরিবহন করে নিয়ে যাচ্ছে। কি পরিবহন করে নিয়ে যাচ্ছে? এটা হচ্ছে অক্সিজেন অথবা কার্বন ডাই অক্সাইড। আর অ্যাকচুয়ালি রেসপিরেটরি পার্ট কোনটা? যেখানে বা যার সাহায্যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ব্লাডে এবং ব্লাড থেকে আবার লাংসে ফিরে আসছে। তাহলে দুটো পোর্শন আমরা পেয়ে গেছি। কন্ডাক্টিং পার্ট কোনটা? আমার একেবারে এই বহির্নাসারন্ধ্র থেকে শুরু করে পার্টগুলো কি কি? বহির্নাসারন্ধ্র থেকে শুরু করে একদম আমার ব্রঙ্কিওল পর্যন্ত। বহির্নাসারন্ধ্র রয়েছে, তারপরে রয়েছে নাসাপথ, নাসাগহ্বর, ফ্যারিংস, তারপরে ল্যারিংস, দেন ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার পর প্রাইমারি, সেকেন্ডারি, ট্রান্সিয়ারি ব্রঙ্কাস, দেন ইনিশিয়াল অ্যান্ড টার্মিনাল ব্রঙ্কিওল। এই সবকটা হচ্ছে পরপর আমার কন্ডাক্টিং পার্ট, কারণ এই পথের মধ্যে দিয়ে অক্সিজেন আমরা শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, আবার কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের করে বাইরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কন্ডাক্টিং পার্ট। রেসপিরেটরি পার্ট কোনটা? রেসপিরেটরি পার্ট হচ্ছে আমার অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলাই। ছবিতে একটু আগে আমরা দেখেছিলাম যে টার্মিনাল যে ব্রঙ্কিওলটা পেয়েছিলাম সেটা আবার এরকম ডাক্ট তৈরি করে তারপরে আঙুরের মতো একটা ফোলা মতো স্ট্রাকচার দেখেছিলাম। এইটা হচ্ছে আমার অ্যালভিওলার ডাক্ট আর এইটা হচ্ছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলারের ওপরে কিন্তু অসংখ্য রক্তজালক এইভাবে বিস্তৃত থাকে। অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলাই কি করে? লাংসের মধ্যে যে এখন অক্সিজেন রয়েছে সেটাকে এই রক্তজালকে পাঠিয়ে দেয়। আবার একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে এই অ্যালভিওলাই আসে, অ্যালভিওলাই থেকে আবার ব্যাক পথে নাসারন্ধ্র হয়ে পরিবেশে বেরিয়ে যায়। তাহলে রেসপিরেটরি পার্টে প্রধান কে কাজ লাগছে? এক হচ্ছে অ্যালভিওলার ডাক্ট আর দ্বিতীয় হচ্ছে অ্যালভিওলাই। এবার কথা হচ্ছে যে এই অ্যালভিওলার বা অ্যালভিওলার ডাক্ট থেকে কিভাবে অক্সিজেন ব্লাডে যাচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যালভিওলাই, আর এইখানে ধরো ব্লাড ভেসেলস রয়েছে, এর মধ্যে ব্লাড রয়েছে। যখন অক্সিজেন এই অ্যালভিওলাই এসে পৌঁছবে তখন কি হয়? সিম্পল ডিফিউশনের মাধ্যমে এই রক্তে চলে যায়। তাহলে সিম্পল ডিফিউশনটা বুঝতে হবে যে কি। সিম্পল ডিফিউশন মানে ব্যাপন। আমরা ব্যাপনের অনেক উদাহরণ ছোটবেলায় পড়েছি, বিশেষ করে 9-10-এ পড়েছি। যেমন ঘরের কোথাও ধূপকাঠি জ্বালালে সারা ঘরে ছড়িয়ে পড়ে, কোনো জায়গায় যদি রান্না হয় সেই রান্নার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, পারফিউম স্প্রে করলে পুরো ঘরে বা সারা জায়গায় ছড়িয়ে পড়ে। সেগুলো হচ্ছে সিম্পল ডিফিউশনের উদাহরণ। ডিফিউশন বলতে কি বোঝায়? ধরো কোনো একটা জায়গায় কোনো একটা সাবস্টেন্স, এ নামক সাবস্টেন্স খুব বেশি পরিমাণে রয়েছে, অটোমেটিকলি কি দেখবো আমরা? এই সাবস্টেন্সটা এই জায়গায় বা এই ঘরে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়েছে। এটাকেই বলা হয় আমাদের ব্যাপন। কিন্তু এই ব্যাপন হতে আমাদের কিন্তু এক্সটার্নাল কোনো এনার্জি বা এটিপি খরচ করতে হয় না। তাই এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন আর সক্রিয় পরিবহন কাকে বলে? যখনই দেখবে বায়োলজির কোনো জায়গায় আমরা এটিপি কে ইউজ করছি, সেটাই হচ্ছে আমার সক্রিয় প্রক্রিয়ার অংশ। যদি সেটা পরিবহন হয় তাহলে তাকে আমরা সক্রিয় পরিবহন বলবো। যেহেতু এই ক্ষেত্রে কোনো রকম এনার্জি বা এটিপি ইউজ আমরা করিনি বা বাইরে থেকে কোনো ফোর্সও অ্যাপ্লাই করতে হয়নি, তাই এটাকে আমরা বলবো নিষ্ক্রিয় পরিবহন। এখানে কিছু সাবস্টেন্স ছিল, এবার এই সাবস্টেন্সটা পুরো ঘরে এরকম ভাবে ছড়িয়ে পড়েছে। ঠিক তেমন ভাবে অ্যালভিওলায় যখন প্রচুর পরিমাণে অক্সিজেন চলে আসে, তাহলে এই জায়গায় অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি। এ কি করবে? যেহেতু এখন ব্লাড ভেসেলস এর মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্লাড ভেসেলস এর মধ্যে চলে আসবে। এবার এই ব্লাড হার্টের মাধ্যমে পাম্প সাহায্যে সারা দেহে কিন্তু ছড়িয়ে পড়বে। তাহলে এই জায়গায় সাবস্টেন্সের কনসেন্ট্রেশন ছিল বেশি,
যখনই দেখেছে এখানে সে সাবস্টেন্সের কনসেন্ট্রেশন অনেক কম, তখন বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে সে ছড়িয়ে পড়েছে। ঠিক তেমনই বেশি গাঢ়ত্বে অক্সিজেন থেকে কম গাঢ়ত্বযুক্ত অক্সিজেন যেখানে রয়েছে সেখানে ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কিভাবে অক্সিজেন রক্তের মধ্যে মিশে যায়। এবার লাস্ট একটা আমাদের পার্ট রয়েছে আজকে, এটা হচ্ছে এক্সট্রা। এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সেরকম বড় কোয়েশ্চেন এখান থেকে আসবে না। সেগুলো হচ্ছে যে এই যে আমরা শ্বাসতন্ত্র বা শ্বাস অঙ্গ, ফুসফুস এত কিছু বলছি, তাহলে প্রত্যেকের কি আমরা ফুসফুস দেখতে পাই না? লোয়ার যে সমস্ত অর্গানিজম আছে তারা কিভাবে শ্বাসকার্য চালায়, তাদের তো কোনোদিনও আমরা শুনিও নি যে ফুসফুস আছে। সেটাই আমরা দেখবো যে এরা অন্যান্য যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা কিভাবে তাদের শ্বাসকার্য চালায়। প্রথম কথা আমরা জানি যে এক একটা প্রাণীর এক এক রকম হ্যাবিটেট আছে, মানে এক একজন এক এক রকম জায়গায় বাস করে। আমরা কোথায় থাকি? আমরা স্থলের মধ্যে থাকি, মাছ জলের মধ্যে থাকে, কেউ গভীর জলে থাকে, কেউ হয়তো মরুভূমি অঞ্চলে থাকে। তো এক একজনের এক এক রকমের আমরা শ্বাসতন্ত্র দেখতে পাই তাদের হ্যাবিটেট অনুযায়ী। প্রথমে আমরা একদম লোয়ার অর্গানিজম থেকে শুরু করব। প্রথমে দেখবো অ্যামিবা, প্যারামেসিয়াম, হাইড্রা, স্পঞ্জ। এরা প্রত্যেকেই হচ্ছে একদম নিম্ন শ্রেণীর প্রাণী। অ্যামিবা কি? অ্যামিবা ছিল আমাদের প্রোটোজোয়া। আমরা 11-এ পড়েছিলাম যে প্রোটিস্টা নামে একটা গ্রুপ রয়েছে, সেই প্রোটিস্টার মধ্যে পড়ছে আমাদের প্রোটোজোয়া, যার একটা উদাহরণ হচ্ছে অ্যামিবা। প্যারামেসিয়ামও প্রোটোজোয়ার মধ্যেই পড়ে। হাইড্রা হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের প্রাণী। আচ্ছা, এই পর্ব তারপরে প্রোটোজোয়া এগুলো কেন বলছি? অ্যানিমাল কিংডম একটা বিশাল বড় গ্রুপ। তো এই কিংডমকে ছোট ছোট কতগুলো আবার পার্টে ভাগ করা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গ একটা বিশাল বড় রাজ্য, এবং পশ্চিমবঙ্গের রাজ্যে কি হয়, অনেকগুলো জেলা আছে, জেলাকে আবার কতগুলো মহকুমাতে ভাগ করা হয়েছে। ঠিক তেমনি পুরো অ্যানিমাল কিংডমকে আমরা ছোট ছোট কতগুলো গ্রুপে ভাগ করে দিয়েছি। এবার যেই গ্রুপের যেই রকম বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো মুর্শিদাবাদের লোকেরা এক ধরনের খাবার খায়, তাদের ভাষার এক রকমের টান রয়েছে, তাহলে তাদেরকে আমরা মুর্শিদাবাদ জেলার মধ্যে ফেলবো। তেমনি এদের যাদের মধ্যে কিছু ক্যারেক্টারের আমরা মিল পেয়েছি, তাদেরকে ধরো যে কিছু ক্যারেক্টার পেয়েছি এবিসিডি করে, দেখলাম নিডারিয়ার মধ্যে পড়ছে, তাহলে নিডারিয়ার মধ্যে এদেরকে আমি পুট করে দিলাম। তো নিডারিয়ার একটা উদাহরণ হচ্ছে হাইড্রা। তারপরে হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ কোন পর্বের প্রাণী? পরিফেরা। এইরকম হয়তো তোমাদের ডাইরেক্ট প্রাণীর নাম দিয়ে বলতেও পারে যে পরিফেরার পর্বের প্রাণীরা কিভাবে শ্বাসঅঙ্গ চালায় বা তাদের শ্বাসঅঙ্গের নাম কি। এরা যেহেতু অত্যন্ত নিম্ন শ্রেণীর প্রাণী আর প্রত্যেকেই প্রায় জলেই থাকে, এদের সেরকম কোনো শ্বাসঅঙ্গ নেই দেহতল থেকে। ধরো এটা হচ্ছে আমাদের স্পঞ্জ। স্পঞ্জের গায়ে এরকম যেহেতু অনেকটা ফুটো ফুটো স্ট্রাকচার থাকে, আমরা এমনি নর্মাল স্পঞ্জ তো দেখেছি, ঠিক তেমনই কি হয়, এদের গায়েও অসংখ্য ছিদ্র থাকে, তাই এদেরকে পরিফেরা পর্বে ফেলা হয়েছে। এদের সেরকম শ্বাসঅঙ্গ না থাকার জন্য এই দেহতল থেকে, মানে জেনারেল সারফেস থেকে এরা শ্বাসবায়ুর আদান প্রদান করে। অক্সিজেন ডাইরেক্ট ত্বককে ভেদ করে গিয়ে শরীরে প্রবেশ করবে, আবার কার্বন ডাই অক্সাইড ত্বককে ভেদ করে আবার এনভায়রনমেন্টে পৌঁছে যাবে। এরপর দেখব কেঁচো যোগ। এরা হচ্ছে আমার অঙ্গুরিমাল প্রাণী বা অ্যানিলিডা। কেঁচো প্রত্যেকেই প্রায় আমরা দেখেছি যে কেঁচো যদি আমরা দেখি কিরকম দেখতে হয়, তার বাইরে গোল গোল স্ট্রাকচার থাকে, এই জন্য একে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী। এরাও কি করে, ত্বক বা চামড়ার সাহায্যে শ্বাসবায়ুর আদান প্রদান করে। এদের ক্ষেত্রে একটু অন্যরকম বৈশিষ্ট্য দেখা যায় যে এদের স্কিনটা হয় ময়েস্ট। ময়েস্ট থাকার কারণে অক্সিজেন সহজেই প্রবেশ করতে পারে, আবার কার্বন ডাই অক্সাইড সহজেই শরীর থেকে বেরিয়ে যায়। যেহেতু এরা ত্বকের সাহায্যে শ্বাসবায়ুর আদান প্রদান করে, তাই একে বলা হয় কিউটেনিয়াস রেসপিরেশন। এই টার্মটা তোমরা মনে রাখবে। এরপর দেখবো আরশোলা প্রজাপতি ফড়িং। অ্যানিলিডার পরে রয়েছে আমাদের আর্থ্রোপোডা বা সন্ধিপদ প্রাণী। আর্থ্রোপোডাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা ভাগ হচ্ছে আমাদের ইনসেক্ট বা ইনসেক্টা, যাকে আমরা বলি পতঙ্গ। আরশোলা প্রজাপতি ফড়িং প্রত্যেকেই হচ্ছে আমাদের ইনসেক্টের মধ্যে পড়ে। এদের থাকে হচ্ছে ট্রাকিয়া। যেহেতু অ্যানিলিডার থেকে একটু উচ্চতর প্রাণী, তাই এরা কি করে, সরাসরি বাতাস থেকেই কিন্তু ট্র্যাকিয়ার সাহায্যে শ্বাসবায়ুর আদান প্রদান করে। এরপরে রয়েছে ফিশ। চিংড়িও হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। আর শামুক হচ্ছে
মোলাস্কা বা বাংলায় কম্বোজ পর্বের অন্তর্গত। আমরা সাধারণত মাছের দেখেছি যে মাছের ফুলকা থাকে, কারণ যেহেতু এরা প্রত্যেকেই জলে থাকে, জলে দ্রবীভূত অক্সিজেনকে এরা ডিফিউশনের মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে গ্রহণ করে, তাই এদের কিন্তু ফুলকার প্রয়োজন। ফুলকাতে কি হয়? ফুলকাতে প্রচুর পরিমাণে রক্তজালক থাকে, যাকে বলে হাইলি ভাস্কুলারাইজড। এরপর দেখবো কই শিঙি মাগুর। কই শিঙি মাগুর এদেরকে সাধারণ ভাষায় বলা হয় জিওল মাছ। কেন বলে? এক্ষুনি জানবো যে কেন এদেরকে বলা হয়। কই শিঙি মাগুরের ফুলকা থাকা সত্ত্বেও কিন্তু অতিরিক্ত কিছু শ্বাসযন্ত্র থাকে। অতিরিক্ত শ্বাসযন্ত্রের বিভিন্ন রকম ভাগ আছে, যেমন ল্যাবিরিন্থিফর্ম অর্গান, আরো অনেক কিছু রয়েছে। কি হয়, এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার জন্য জল থেকে যদি আমি এদেরকে বের করে নিই, তারপরেও এরা কিন্তু অনেকক্ষণ বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে সহজেই বেঁচে থাকতে পারে। যেহেতু জল থেকে বের করার পরেও অনেকক্ষণ বেঁচে থাকছে, তাই এদেরকে বলা হয় জিওল মাছ। এরপরে দেখব মাকড়সা এবং কাঁকড়া বিছে। মাকড়সা কাঁকড়া বিছে এরাও কিন্তু আর্থ্রোপোডারই অন্তর্গত। যেহেতু আর্থ্রোপোডা গ্রুপকেও আবার কতগুলো ছোট ছোট গ্রুপে আমরা ভাগ করেছি, তো ঠিক আর্থ্রোপোডার যেমন ইনসেক্টটা একটা গ্রুপ রয়েছে, তেমনি আরো একটা গ্রুপ রয়েছে যাকে বলে অ্যারাকনিডা। এই অ্যারাকনিডার মধ্যে পড়ে মাকড়সা কাঁকড়া বিছে। এদের কি থাকে? এদের থাকে বুক লাং। বুক লাং বলতে, যেহেতু লাংসটা অনেকটা বইয়ের পেজের মতো দেখতে, মানে বই খুললে যেমন পেজগুলো পরপর এরকম ভাবে সাজানো থাকে, ঠিক তেমনি এদের লাংসটা হচ্ছে বইয়ের পেজের মতো দেখার জন্য এদেরকে বলা হয় বুক লাং। শেষে হচ্ছে আমাদের উভচর, পক্ষী, সরীসৃপ, মানুষ। যেহেতু এরা হায়ার অর্গানিজম, এদের প্রত্যেকেরই থাকে হচ্ছে ফুসফুস। এদের মধ্যে একটা জিনিস আমরা এক্সট্রা একটু ভালো করে জানবো, সেটা হচ্ছে উভচর। উভচর বললেই প্রথমেই চোখের সামনে কি ভাসে? ব্যাং বা ফ্রগ। এদেরকে উভচর কেন বলা হয়? যে ছোটবেলা থেকে আমরা পড়েছি যে এদের বেঁচে থাকার জন্য এটা আমরা পড়ি না, আমরা পড়ি যে ব্যাং যেহেতু জলে এবং স্থলে দুটো জায়গায় থাকে, তাই এদেরকে আমরা উভচর বলি। যেহেতু আমরা একটু বড় হয়েছে, আর একটু ভালো করে জানবো। আমরা কি জানবো যে ব্যাঙের রিপ্রোডাকশনের জন্য বা জনন কাজ সম্পন্ন করার জন্য জল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য যখন এরা ডিম পাড়ে বা যখন এদের প্রজনন ঋতু আসে, তখন তারা কিন্তু জলের মধ্যে চলে যায়, জলে গিয়ে ডিম পাড়ে। যেহেতু প্রজননের সময় এদের জলের প্রয়োজন হচ্ছে আর অন্যান্য সময় এরা টেরেস্ট্রিয়াল জায়গা বা স্থলে থাকছে, তাই এদেরকে বলা হচ্ছে উভচর প্রাণী। ধরো কোনো ব্যাঙ আছে, প্রজনন ঋতুতে কি করে, এরা জলের মধ্যে চলে গিয়ে জলের মধ্যে স্পার্ম গুলোকে রিলিজ করে। স্পার্ম মানে শুক্রাণু। একই রকম ভাবে অন্য ব্যাঙ আসবে, এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে আমাদের পুরুষ। সেই ব্যাঙ কি করবে? জলের মধ্যে ওভাম বা ডিম্বাণু রিলিজ করবে। এই জলের মধ্যে এই দুটোর ফার্টিলাইজেশন হবে, তারপরে আবার তৈরি হবে এগ, তারপরে ব্যাঙাচি বা ট্যাডপোল। যেহেতু এদের প্রজননের সময় জলের প্রয়োজন হচ্ছে আর স্পার্ম কি করছে, পুরুষ ব্যাঙ কিন্তু এই মেয়ে ব্যাঙের শরীরের মধ্যে স্পার্মটাকে ইজেক্ট করছে না, এ আলাদাভাবে জলের মধ্যে স্পার্মটাকে রিলিজ করছে, এও আলাদাভাবে জলের মধ্যে ডিম্বাণুটাকে রিলিজ করছে। যেহেতু একটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট মধ্যে এই ফার্টিলাইজেশনটা হচ্ছে, তাই একে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন। যদি এই মেয়ে ব্যাঙের শরীরের মধ্যে এই ফার্টিলাইজেশনটা হতো, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা বলতাম ইন্টারনাল ফার্টিলাইজেশন। তাহলে বোঝা গেছে যে কেন ব্যাঙকে আমরা উভচর বলি। এবার আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসি যে এদের শ্বাসতন্ত্র কিরকম হয়। এরা 3 ধরনের শ্বাস প্রক্রিয়া দেখায়, মানে এদের হচ্ছে একদম মেন্টোস वाली জিন্দেগি, মজাই মজা। কেন? প্রথমত এরা কি করে, কিউটেনিয়াস রেসপিরেশন দেখায়। কিউটেনিয়াস রেসপিরেশন বলতে কি এক্ষুনি বুঝিয়েছি, যে ত্বকের সাহায্যে এদের যেহেতু ত্বকটা একটু সিক্ত বা ময়েস্ট টাইপের হওয়ার জন্য ত্বকের সাহায্যে শ্বাসবায়ুর আদান প্রদান করতে পারে। এছাড়া কি করে, এর লাংস থাকে। এবার লাংসের সাহায্যে যারাই এই শ্বাসবায়ুর আদান প্রদান করে তাদেরকে আমরা বলি, বা সেই ধরনের রেসপিরেশনকে আমরা বলি পালমোনারি রেসপিরেশন, অর্থাৎ যেটা লাংসের থ্রুতে হবে।
এছাড়া কি করে, এদের যেটা বাক্কাল ক্যাভিটি রয়েছে বা মুখবিভব রয়েছে, মুখের ভিতরেও কিন্তু মুখের ভিতরে যে ত্বক রয়েছে তার সাহায্যেও কিন্তু শ্বাস প্রশ্বাস চালাতে পারে। অর্থাৎ এটাকে বলা হয় বাক্যোফ্যারিঞ্জিয়াল রেসপিরেশন। তাহলে যদি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হয় যে উভচর শ্রেণীর প্রাণীর অথবা ব্যাঙের কি কি ধরনের রেসপিরেশন দেখা যায় তা বর্ণনা করো, কি কি লিখবো? কিউটেনিয়াস রেসপিরেশন, যা হয় ত্বকের মাধ্যমে, পালমোনারি রেসপিরেশন, যেটা হয় লাংসের মাধ্যমে, আর বাক্যোফ্যারিঞ্জিয়াল রেসপিরেশন, যেটা হয় আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে ব্যাঙের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গের বিভিন্ন নাম। তো এই স্লাইডটা তোমরা খুব ভালো করে পড়বে, শর্ট কোয়েশ্চেন বা 2 নম্বরের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। আজকে আমরা দেখে নিলাম যে মানুষের শ্বাসতন্ত্র সম্পর্কে, শ্বাসতন্ত্রের গঠন কিরকম হয়, ফুসফুসের গঠন কিরকম হয়। আরেকটা ছোট্ট পাঠ পড়েছি যে বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ কি কি হয়। এর পরের ক্লাসে আমরা দেখব যে শ্বাস বায়ুর আদান প্রদান কিভাবে ঘটে, অর্থাৎ তাদের মেকানিজমটা দেখব। এই সম্পর্কে যদি তোমরা নোটস পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলিট অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও, সেখানে তোমরা ফ্রিতে সমস্ত নোটস অ্যাক্সেস করতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।